স্টুডেন্টস, আজকে তোমাদের আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের রজত স্যার তোমাদের কাছে এসেছি। আচ্ছা, আজকের ক্লাস তোমরা হেডলাইন দেখে বুঝতে পারছো এবং আমাদের স্ক্রিন দেখে বুঝতে পারছো। আজকের ক্লাসটা মূলত গুরুত্বপূর্ণ কোন কোন পরীক্ষার জন্য? আমাদের রাজ্য সরকারের পিএসসি থেকে পুলিশ, কেন্দ্রীয় সরকারের এসএসসি, রেল সমস্ত পরীক্ষাতেই কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসে। আগের দিন তোমাদেরকে আমি ভারতের প্রথম পুরুষটা করিয়েছিলাম, আজকে করাবো ভারতের প্রথম মহিলা। মানে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় মহিলারা কোন কোন জায়গাতে তারা স্কোর করেছে তার উপর ভিত্তি করে আজকের এই ক্লাস। খুব বেশি সময় নষ্ট করব না, আজকে আমি ডাইরেক্টলি ক্লাসে ঢুকে যাব। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষায় এসেছে। তবে এই যে প্রথম কোশ্চেনটা, এই যে ব্র্যাকেটে যে লেখাগুলো লেখা আছে, এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের ইদানিংকালের কম্পিটিটিভ পরীক্ষার জন্য। দেখো, আমাদের ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি আমরা সকলে জানি আমাদের প্রতিভা পাতিল। এই প্রতিভা পাতিল আমাদের ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, কিন্তু এটা আরো বেশি গুরুত্বপূর্ণ তথ্য সেটা আমাদের জানতে হবে, কারণ এটা তো সকলে জানে। এই জাতীয় কোশ্চেন ইদানিংকালে পরীক্ষায় দিচ্ছে না, পরীক্ষায় দিচ্ছে কোন কোশ্চেন, যে ইনি ভারতের কততম রাষ্ট্রপতি বা ইনি কোন সময়ে ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। দেখো, আমি একদম সুন্দর করে তোমাদের নোটে দিয়ে নিয়েছি। 2007 থেকে 2012 সাল পর্যন্ত ইনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন এবং তিনি আমাদের ভারতের 12তম 12th প্রেসিডেন্ট। আচ্ছা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরের কোশ্চেন, এটাও আরও সহজ কোশ্চেন। দেখো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই ইন্দিরা গান্ধী ভারতের শুধু প্রথম নয়, এই ইন্দিরা গান্ধী ভারতের শুধুমাত্র প্রথম মহিলা প্রধানমন্ত্রী নয়, ইনি ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। দেখো, আমাদের 1966 সাল থেকে 1977 সাল পর্যন্ত তিনি প্রথম টার্মে প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং পরবর্তীকালে তিনি পরাজিত হয়েছিলেন, আমাদের কোয়ালিশন গভর্নমেন্টের কাছে পরাজিত হয়েছিলেন। আমাদের নীলাম সঞ্জীব রেড্ডি আমাদের মোরারজি দেশাই প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং তারপরে তিনি আবার জিতেছিলেন 1980 সাল থেকে 1984 সাল পর্যন্ত, মানে 1984 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে ছিলেন। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ইন্দিরা গান্ধী, এই ইন্দিরা গান্ধী কিন্তু জওহরলাল নেহেরুর কন্যা এবং জওহরলাল নেহেরুর মৃত্যুর পরে জওহরলাল নেহেরু চাননি যে তার কন্যা প্রধানমন্ত্রী পদে বসুক। সেই জন্য জওহরলাল নেহেরুর পরবর্তীকালে বেশ কিছু প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে এবং এই ইন্দিরা গান্ধী তিনি যখন ভারতীয় রাজনীতিতে প্রবেশ করলেন এবং তিনি নিজেকে জওহরলাল নেহেরুর মানে পদপ্রার্থী হিসাবে তিনি নিজেকে কিন্তু ভাবেননি। তিনি ভেবেছিলেন আমি কংগ্রেসকে নতুন করে সাজাবো, কারণ জওহরলাল নেহেরু আমরা জানি কংগ্রেসের একজন ব্যক্তি, আর এই যে ইন্দিরা গান্ধী ইনি যে কংগ্রেস তৈরি করলেন সেটা হচ্ছে ইন্দিরা কংগ্রেস, সেটা কংগ্রেস। আজকে আমরা যে কংগ্রেসকে দেখি হাতছিন্ন কংগ্রেস, সেই হাতছিন্ন কংগ্রেসের সৃষ্টিকর্তা কিন্তু ইন্দিরা গান্ধী, নট জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরুর কংগ্রেস, সেখানে তার লোগো ছিল একটা দুটো বলদ নাঙল টানছে। সুতরাং আজকের যে জাতীয় কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেসের সৃষ্টিকর্তা এই ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী দুটো টার্মে ইনি প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং তিনি তার মৃত্যু দিয়ে তিনি তার প্রধানমন্ত্রী পদ ত্যাগ করেছিলেন। আচ্ছা, তারপরে আজকের পরের কোশ্চেন দেখো, আমাদের ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, এই প্রথম মহিলা রাজ্যপাল আমাদের সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডু ভারত যখন স্বাধীন হয় তখন বিভিন্ন যে প্রভিন্স বা রাজ্য ছিল, সেই প্রতিটা প্রভিন্স থেকে একজন করে প্রধান পদে নিযুক্ত করা হয়েছিল রাজ্যপাল হিসাবে। সেই প্রথম অবস্থায় মানে 1947 সালের পর থেকেই তিনি কিন্তু আমাদের এই রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন। আমাদের আপ টু 1950 সাল পর্যন্ত তিনি এই পদে যুক্ত ছিলেন। আচ্ছা, পরের স্লাইডে চলে গেলাম।
আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের পিএসসি বলো এসএসসি বলো বহুবার এই কোশ্চেন এসেছে। দেখো, সরোজিনী নাইডু আর সুচেতা কৃপালিনী এই দুটো একটা ডাউটফুল ব্যাপার। আমাদের সরোজিনী নাইডু ইনি হচ্ছেন গভর্নর, ছিলেন রাজ্যপাল, আর আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে এই সুচেতা কৃপালিনী, দুটোই উত্তরপ্রদেশ। এটা মনে রাখাটা সুবিধা আছে, মানে সুচেতা কৃপালিনী বা সরোজিনী নাইডু দুজনই উত্তরপ্রদেশ থেকে কিন্তু তারা এই কাজ করেছেন। দেখো, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, ইনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন। 63 সাল থেকে 67 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ইনি দায়িত্ব পেয়েছিলেন। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে যাব। দেখো, ভারতের প্রথম বুকার পুরস্কার প্রাপক, তোমাদের এর আগে আমি ক্লাসে আলোচনা করেছি যে বুকার পুরস্কার আগের নাম ছিল ম্যান বুকার প্রাইজ। এই ম্যান বুকার প্রাইজের আসল উৎস বা আসল কোন জায়গা থেকে দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের আয়ারল্যান্ড থেকে। এই আয়ারল্যান্ড থেকে এই পুরস্কারটা, দেখো আয়ারল্যান্ড এরা কোন ভাষায় দেবে? আইরিশ ভাষায় তো আর সেই দিলে ইনি তো আর মনে হয় না, মনে কি হয় যে অরুন্ধতী রায় আইরিশ ভাষা জানে বা অন্য কোনো ইউরোপিয়ান ভাষা জানে না। সুতরাং একটা কমন ল্যাঙ্গুয়েজ ইংরাজি। আর এই আয়ারল্যান্ড এখনো পর্যন্ত আমাদের ইউনাইটেড কিংডমের আন্ডারে আছে। এই ইউনাইটেড কিংডমের প্রধান কিন্তু আমাদের ব্রিটিশ, মানে ইংল্যান্ড। সুতরাং ইংল্যান্ডের প্রধান ভাষা ইংরাজি, তাই আয়ারল্যান্ডের একটা ওয়ান অফ দ্য ফেমাস ভাষা হচ্ছে এই ইংরাজি। আর এই ইংরাজি ভাষাতেই দেওয়া হয় কি না আমাদের বুকার পুরস্কার। এই বুকার পুরস্কার প্রথম পেয়েছেন আমাদের অরুন্ধতী রায়। এই অরুন্ধতী রায় কোন উপন্যাসের জন্য পেয়েছেন না দ্য গড অফ স্মল থিংস, এই উপন্যাসটার জন্য 1997 সালে এই উপন্যাসটা পাবলিশড হয়েছে এবং 97 সালেই এই পুরস্কার, এই বুকার পুরস্কার উনি পেয়েছেন। এই বুকার পুরস্কার একটা ইন্টারন্যাশনাল পুরস্কার, এটা সাধারণত ইংরাজি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে এই বুকার পুরস্কার কিন্তু অনুবাদকদের দেওয়া হয়, মানে কোনো একটা আঞ্চলিক ভাষায় কেউ কিছু লিখেছে, মনে করো বাংলা ভাষায় কেউ কিছু লিখেছে, সেই বাংলা ভাষার কোনো উপন্যাসকে কেউ একজন ইংরাজিতে ট্রান্সলেট করলো, তখন এই রকম বুকার পুরস্কার এই দুজন ব্যক্তিকেই কিন্তু দেওয়া হবে, মানে বাংলার ব্যক্তিটাকেও দেওয়া হবে এবং ইংরাজি ট্রান্সলেটরটাকেও দেওয়া হবে। আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র ইংরাজিতে ভালো প্রদর্শনের জন্য বা ইংরাজিতে কোনো উপন্যাস লেখার জন্য সেই রকম ব্যক্তিদেরকে এই বুকার পুরস্কার দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো, ভারতের মহিলা প্রথম ডক্টরেট অসীমা চ্যাটার্জি, প্রথম ভারতীয় মহিলা ডক্টরেট উপাধি পেয়েছেন অসীমা চ্যাটার্জি। দেখো, পরের কোশ্চেনে চলে গেলাম। আচ্ছা, প্রথম অস্কার পুরস্কার জয়ী। আচ্ছা, অস্কার পুরস্কার আগের ক্লাসে আমি আলোচনা করেছি আমাদের আমেরিকার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স বলে একটা প্রদত্ত সংস্থা আছে, তারা এই অস্কার পুরস্কারকে দিয়ে থাকে। আর এই অস্কার পুরস্কার এটাকে বলা হয় বিশ্বের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। আমাদের ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে, আর গোটা বিশ্বব্যাপী যদি করা হয় তাহলে সর্বোচ্চ সম্মান হচ্ছে অস্কার পুরস্কার। আর এই অস্কার পুরস্কারের প্রথম প্রাপক, আমাদের প্রথম ভারতীয় প্রাপক আমাদের ভানু আথাইয়া। এই ভানু আথাইয়া শুধুমাত্র প্রথম ভারতীয় মহিলা প্রাপক নয়, ইনি অল ওভার প্রথম প্রাপক, মানে ভারত এর আগে, মানে ভানু আথাইয়ার আগে কোনো ব্যক্তি, সেটা পুরুষ হোক মহিলা হোক, কেউ কোনোদিন অস্কার পায়নি। এই ভানু আথাইয়া তিনি প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য না গান্ধীর পোশাক পরিকল্পনা, গান্ধী একটা চলচ্চিত্র, তার পোশাক পরিকল্পনা, গান্ধীর ড্রেসটাকে ডিজাইন করেছিলেন, কস্টিউম ডিজাইনার ইনি ছিলেন, এবং সেই রকম ব্যক্তি বা সেই রকম কাজের জন্য তাকে অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল। এছাড়াও আরও অনেক অস্কার পুরস্কার পরবর্তীকালে পেয়েছে। আমাদের সত্যজিৎ রায় লাইফ টাইম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, আরও অনেক, জাকির হোসেন, আমাদের এআর রহমান, এরকম আরও অনেক ব্যক্তি আমাদের কিন্তু পরবর্তীকালে অস্কার পেয়েছেন। কিন্তু প্রথম অস্কার প্রাপক, এটা তো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমাকে জানতেই হবে। আচ্ছা, এর পরের গুরুত্বপূর্ণ কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, জাতীয় কংগ্রেস মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই ন্যাশনাল কংগ্রেস যার সৃষ্টি আমাদের 1885 সালে এও হিউম দ্বারা হয়েছিল। সেই এও হিউম তিনি প্রথম যে জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিলেন, গোটা ভারতে একটা
পলিটিক্যাল অর্গানাইজেশনের প্রয়োজন ছিল। সেই সময় গোটা ভারতব্যাপী কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল না। এও হিউম এবং ভারতীয় কিছু ব্যক্তিদের সাহায্য নিয়ে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, যার প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। আগের দিন বা আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে আমাদের প্রথম পুরুষ মানে প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছেন এই উমেশ চন্দ্র ব্যানার্জি। আজকে আমরা আলোচনা করব জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তাও প্রথম মহিলা সভাপতি তিনি কিন্তু আমাদের ভারতীয় নয়, তিনিও একজন আইরিশ ভদ্রমহিলা। আইরিশ ভদ্রমহিলা অ্যানি বেসান্ত। এই অ্যানি বেসান্ত কিসের জন্য বিখ্যাত? ইনি ভারতে যখন থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয় মাদ্রাসের আদিয়ারে, সেই থিওসফিক্যাল সোসাইটির একটা গুরুত্বপূর্ণ সদস্য এবং প্রেসিডেন্ট পদে ছিলেন হচ্ছে এই অ্যানি বেসান্ত। পরবর্তীকালে তিনি আমাদের ভারতে হোম রুল লীগ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এর ঠিক আগের বছর মানে 1916 সালে, এবং তার ঠিক পরের বছর 1917 সালে তার এই ভালো কাজকর্ম করার জন্য তিনি আবার জাতীয় কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী এই দুটো দলকে একত্রিত করতে চেয়েছিলেন। তার মানে তার আমাদের ভারতীয় রাজনীতিতে তার একটা অবদান, তার পুরস্কার স্বরূপ ঘোষণা করা হলো যে তিনি 16 সালে যেহেতু আমাদের জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী মিলনে সাহায্য করলেন, তাই তার পরের বছর তাকে জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত করা হলো। দেখো, আমাদের যখন আমরা পড়াশোনা করব তখন লিঙ্ক করে করে যদি আমরা পড়াশোনা করতে পারি তাহলে কিন্তু সাল মনে রাখার কোনো ব্যাপার নয়। দেখো, 16 সাল এখানে লখনৌ প্যাক্ট হয়েছিল, লখনৌতে জাতীয় কংগ্রেসের সেশন হয়েছিল। সেই লখনৌ সেশনে জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী মিলিত হয়েছিল। তার সঙ্গে সঙ্গে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিল মুসলিম লীগ, যে মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সেই মুসলিম লীগও কিন্তু পরবর্তীকালে জাতীয় কংগ্রেসে যুক্ত হয়েছিল। এই যে ইউনিটির পেছনে দায়ী কিন্তু আমাদের অ্যানি বেসান্ত। এই অ্যানি বেসান্ত তার স্বীকৃতিস্বরূপ তার পরের বছর তাকে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট করা হয়। আচ্ছা ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট তো আমরা জানলাম। এখানে আর একটা পয়েন্ট কোশ্চেন আসছে, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় প্রেসিডেন্টকে। দেখো, ভারতীয় প্রেসিডেন্ট 1917 থেকে আমি 8 যোগ করব, 8 যোগ করলে কি হয় 1925 সাল। এই 1925 সালে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল আমাদের এই সরোজিনী নাইডু। যে সরোজিনী নাইডুর কথা আগেই আলোচনা করেছি, সেই সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি। আচ্ছা, এবার হলো প্রথম ভারতীয় মহিলা হলো। এবারে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের কিছু পরীক্ষা দেব এবং পশ্চিমবঙ্গের পরীক্ষাকে লক্ষ্য করে যারা পড়াশোনা করছি তাদেরকে তো এটাও জানতে হবে প্রথম বাঙালি প্রেসিডেন্টকে। প্রথম বাঙালি প্রেসিডেন্ট হচ্ছে আমাদের এরও আবার 8 যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে 1933। আমাদের নেইলি সেনগুপ্ত, নেইলি সেনগুপ্ত হচ্ছে প্রথম বাঙালি প্রেসিডেন্ট। আচ্ছা, এই রকম আজকে তোমাদেরকে আমি আলোচনা করব হয়তো গোটা 45টা টপিক বা 50টা টপিক আলোচনা করব, কিন্তু 50টা টপিকের মধ্যে যে জিনিসগুলো আলোচনা করব এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কারণ যে জিনিসগুলো আলোচনা করছি বা যেগুলো আমরা ফেসে দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু সবাই আলোচনা করছে। এটা ভারতবর্ষের যত ইনস্টিটিউট আছে সবাই আলোচনা করছে, পশ্চিমবঙ্গের যত ইনস্টিটিউট আছে সবাই আলোচনা করছে। তোমরা এক্সট্রা পাবে কি? তোমরা এক্সট্রাটা পাবে হচ্ছে এর বাইরে আমি যেটা আলোচনা করব সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি একটা পয়েন্টের নিরীক্ষে যখন আর একটা পয়েন্ট আলোচনা করি সেই পয়েন্টটা নিশ্চয়ই কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে বা এই রিলেটেড কোশ্চেন বা এই রিলেটেড পয়েন্ট, তাই আমি সেটাকে কিন্তু তোমাদের জন্য আলোচনা করি। এটা কিন্তু মাথায় রাখবে। আর আমার ক্লাস একটাও মিস করবে না। আমি তোমাদের এই স্ট্যাটিক জিকে পার্টে একটা সিরিজ ওয়াইজ ক্লাস নিচ্ছি। এই ক্লাসটা প্রায় আমি ন্যূনতম 30টা এবং ম্যাক্সিমাম 50-60টা পর্যন্ত ক্লাস নিতে পারি। এই ন্যূনতম 30টা ক্লাসে তোমাদের ভিতটাকে কিন্তু আমি শক্ত করে দেবো। এরপরে তোমরা আমার যখন অফলাইন ক্লাস পাবে এবং তোমাদেরকে আরও ভালো বা আরও সুন্দরভাবে তৈরি করতে পারবো। তোমরা একটা জিনিস আমার আগের ক্লাস থেকে জেনেছো যে আমাদের কম্পিটিটিভ ফিল্ডে স্ট্যাটিক জিকে পার্টটাকে যুক্ত করেছে কেন? ছেলে মেয়েদেরকে ফেল করানোর জন্য। কিন্তু তাই ফেল করানোর জন্য একটা টপিক দরকার, একটা জিনিস দরকার। এই স্ট্যাটিক জিকের কোনো সিলেবাস হয় না, আনলিমিটেড সিলেবাস। কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে কেউ জানে না। সুতরাং
এই জায়গাতে তোমাদের আমি একটা বেস তৈরি করে দেবো, সেটাই এই ক্লাসের কিন্তু লক্ষ্য। ক্লাসকে ফলো করবে এবং আমার পুরো সিরিজটাকে যদি তুমি শেষ করতে পারো, তাহলে তোমরা, কথা দিচ্ছি, তোমরা স্ট্যাটিক জিকে পার্টে অন্য স্টুডেন্টদের থেকে 10% হলেও কিন্তু বেশি জেনে যাবে। তারপরে বাকিটা জানার জন্য তো আমার ক্লাস তো থাকছেই। আমি তোমাদের এই বিষয়ে মানে যতটা আমার সামর্থ্য এবং আমি যেখান থেকেও কালেক্ট করেও তোমাদেরকে তথ্য বা ইনফরমেশন দেব এবং এই রকম রিলেট করে করে পড়ানোর চেষ্টা করব, যাতে তোমরা মেমোরাইজ করতে পারো। মেমোরাইজ করাটাই কিন্তু আসল ব্যাপার। আমাদের কম্পিটিটিভ ফিল্ডের সিলেবাস বিশাল, এই সিলেবাসকে যে করায়ত্ত করতে পারবে সেই কিন্তু উইনার বা সেই কিন্তু গেনার, মাথায় রাখবে। আচ্ছা দেখো, আমাদের প্রথম ভারতীয় মহিলা বিচারপতিকে আমাদের আন্না চান্ডি। এই আন্না চান্ডি হচ্ছে প্রথম ভারতীয় মহিলা বিচারপতি। কোথাকার? ইনি হাইকোর্টের বিচারপতি ছিলেন কিন্তু। আচ্ছা, এরপরে প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, বিচারপতি এবং প্রধান বিচারপতির মধ্যে পার্থক্য নিশ্চয়ই জানো। একটা কোর্টে বেশ কিছু নর্মাল বিচারপতি থাকে, যেমন আমাদের সুপ্রিম কোর্টে 33 জন বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি। তার মানে অ্যান্না চান্ডি হচ্ছেন আমাদের হাইকোর্টের নর্মাল বিচারপতি ছিল। হাইকোর্টের প্রধান বিচারপতি পদে প্রথম নিযুক্ত হন এই লীলা শেঠ, সম্ভবত হিমাচল প্রদেশ হাইকোর্টের ইনি প্রধান বিচারপতি পদে নিযুক্ত হন। তোমরা একটুখানি দেখে নেবে, কারণ মেমোরি থেকে বলছি, ভুল হতে পারে। আচ্ছা দেখো, পরের টপিকে চলে গেলাম। আচ্ছা, আমাদের মীরা সাহেব ফতেমা বিবি, এতক্ষণ তো হলো হাইকোর্ট, তাহলে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে, এটা তো আমাদের জানতে হবে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হচ্ছে, প্রথম ভারতীয় মহিলা বিচারপতি হচ্ছে আমাদের ফতেমা বিবি, মীরা সাহেব ফতেমা বিবি। ইনি শুধুমাত্র মানে প্রথম মহিলা বলে নয়, প্রথম মুসলিম মহিলা হিসাবেও তিনি একটা এত বড় স্বীকৃতি পেয়েছেন এই মীরা সাহেব ফতেমা বিবি। ইনি তামিলনাড়ুর মানুষ, কেরালা তামিলনাড়ুর গভর্নর পদে ইনি যুক্ত ছিলেন এবং কেরালা এই জাতীয় বিভিন্ন জায়গাতে তিনি আমাদের এমপি পদে ছিলেন, এমএলএ পদে ছিলেন এবং তার সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদেও নিযুক্ত হয়েছিলেন। এবং ইনি কিছুদিন আগে আমাদের প্রয়াত হয়েছেন, 2024 সাল, সম্ভবত 2024 সালে ইনি প্রয়াত হয়েছেন। আচ্ছা, এরপরে তার আর একটা স্বীকৃতি, 1993 সালে ইনি কিন্তু আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কিন্তু করা হয়েছিল। আমাদের এবছর এসএসসি পরীক্ষার কোশ্চেন, সেটাকেও কিন্তু তুলে ধরেছি আমি। আচ্ছা, ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা আমাদের আরতি শাহ, আমরা ছোটবেলা থেকে পড়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা। আচ্ছা, জ্ঞানপীঠ আমাদের ভারতের সাহিত্যের সর্বোচ্চ সম্মান। সাধারণত আমাদের ভারতের 22টি সরকারি ভাষা, 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে যে কোনো একটি ভাষাতে নর্মালি একজন ব্যক্তি পেয়ে থাকে, মাঝে মাঝে দুজন ব্যক্তিও পেয়ে থাকে। আচ্ছা, এই সম্মানটা ভারতের সাহিত্যের সর্বোচ্চ সম্মান, খুবই ইম্পর্টেন্ট একটা সম্মান। 1965 সালে প্রথম দেয়া শুরু হয়। প্রথম প্রাপক জি শঙ্কর কুরুপ। এই জি শঙ্কর কুরুপ মালায়ালাম সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন প্রথম পুরুষ ক্লাসে। এটাকে নিয়ে আমি আলোচনা করেছি। এছাড়াও আমাদের পুরস্কারের একটা ক্লাস তোমাদেরকে নিয়েছি, সেই পুরস্কারের ক্লাসেও কিন্তু এটাকে নিয়ে আলোচনা করেছি। আমার ক্লাস একবার নয়, 5 বার দেখতে হবে, দেখলে তুমি একটা জায়গায় পৌঁছতে পারবে। একবার দেখলে সব কিন্তু মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, কারণ আমার ক্লাসে ইনফরমেশন প্রচুর এবং ইনফরমেশনটা আমি রিলেট করে করে পড়াই। এমন নয় যে প্রথম মহিলা পড়াচ্ছি মানে প্রথম পুরুষের কোনো তথ্য কিন্তু দেবো না, দেব, সবটাই কিন্তু দেব। বারবার যত বেশি এই কথাগুলো শুনবে তত তোমার মেমোরিতে স্টোর হতে সাহায্য করবে কিন্তু। আচ্ছা দেখো, জ্ঞানপীঠ পুরস্কার প্রথম মহিলা আশাপূর্ণা দেবী। তার প্রথম প্রতিশ্রুতি, তার সব থেকে বহুল প্রচলিত এবং বিখ্যাত উপন্যাস এই প্রথম প্রতিশ্রুতির জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আমাদের আশাপূর্ণা দেবী। ইনি শুধুমাত্র প্রথম ভারতীয় নয়, প্রথম বাঙালি ব্যক্তি হিসাবেও কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। দেখো পরের কোশ্চেন, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক দেবিকা রানী। আচ্ছা, চলচ্চিত্রের প্রথম পুরস্কার প্রাপকরা সবাই কিন্তু মহিলা। অস্কার প্রাপক প্রথম ভানু আথাইয়া,
আর দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। ভারতের প্রথম চলচ্চিত্র, নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রের পরিচালক হচ্ছে এই দাদা সাহেব ফালকে। তার নাম অনুসারে এই সম্মানটা দেওয়া হয়। এইটা দেওয়া হয়েছিল আমাদের একজন তৎকালীন একজন নায়িকা, যার নাম এই দেবিকা রানী। এই দেবিকা রানী 1930-40 সময়ে একজন বিখ্যাত পপুলার একজন অ্যাক্ট্রেস ছিলেন, এবং তার এই কাজের স্বীকৃতি স্বরূপ তাকে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, এরপরে দেখো ম্যাগসেসে পুরস্কার প্রাপক প্রথম মহিলা। ম্যাগসেসে পুরস্কার প্রাপক, যাকে এশিয়ার নোবেল বলা হয়। আমাদের প্রথম পুরুষের মধ্যে ছিল বিনোবা ভাবে। এই ম্যাগসেসে পুরস্কার, যেটা ফিলিপিন্স থেকে দেয়া হয়, এই ম্যাগসেসে প্রাপক প্রথম হচ্ছে আমাদের কমলা দেবী চ্যাটার্জি। তারপরের কোশ্চেন দেখো, প্রথম ভারতীয় মহিলা আইএএস অফিসার। আইএএস অফিসার আন্না রাজন মালহোত্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের টপিকে চলে গেলাম। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? না, আমাদের কিরণ বেদী। এই কিরণ বেদী হচ্ছেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার, কিরণ বেদী। এটা এবছর বেশ কিছু পরীক্ষায় এসেছে। এই কিরণ বেদী প্রথম মহিলা আইপিএস অফিসার। ইনি প্রথমে একজন টেনিস খেলোয়াড় ছিলেন, পরবর্তীকালে তিনি আইপিএস হন, এবং তিনি বিভিন্ন স্টেটের আমাদের প্রধান পুলিশ কর্তা হিসাবে যুক্ত ছিলেন, এবং তার ভালো কাজের জন্য তিনি অনেক পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন। তারপরের কোশ্চেন, তোমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছ ইনিই হচ্ছেন এই কিরণ বেদী। আচ্ছা, এরপরে এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা। এশিয়ান গেমস এশিয়ার দেশগুলোর মধ্যে থেকে খেলা হয়। অলিম্পিক গেমস যেমন গোটা বিশ্বের নিরিখে খেলা হয়, এশিয়ান গেমস ভারতের নিরিখে খেলা হয়। আর এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী ব্যক্তি, প্রথম সোনাজয়ী ভারতীয় মহিলা, পুরুষ নয়, আমাদের কমলজিৎ সাধু। এই কমলজিৎ সাধু এটি 400 মিটার দৌড় প্রতিযোগিতাতে এই সম্মান পেয়েছেন। এখান থেকে কোশ্চেন কীরকম দিয়েছে দেখো, আমাদের প্রথম ভারতীয় মহিলা এশিয়ান গেমসে পদক জয়ী হচ্ছে এই কমলজিৎ সাধু। এই কমলজিৎ সাধু কোন স্পোর্টসের সঙ্গে জড়িত? ইনি 400 মিটার দৌড়, মানে স্প্রিন্টার, ইনি একজন দৌড়বিদ। আচ্ছা, এরপরে দেখো অলিম্পিক। এবার এশিয়ান গেমস হয়ে গেছে, অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কর্ণম মালেশ্বরী। এই কর্ণম মালেশ্বরী ইনি প্রথম মহিলা। ইনি ভার উত্তোলক, মানে ভার উত্তোলনেতে তিনি পদক পেয়েছেন। আর ভার উত্তোলনে প্রথম, মানে ভারতীয় হিসাবেও কিন্তু পদক পেয়েছেন এই কর্ণম মালেশ্বরী। আর এই কর্ণম মালেশ্বরীকে অলিম্পিকে পদক পাওয়ার জন্য তাকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। এই হচ্ছেন কর্ণম মালেশ্বরী। তাকে কি স্বীকৃতি দেওয়া হয়েছে? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপকের স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজীব গান্ধী খেলরত্ন ভারতবর্ষের খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন, যার এখন নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তার মানে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এখন নাম নয়, এখন নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আর এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা হচ্ছে কর্ণম মালেশ্বরী। আচ্ছা, পরে দেখো আমাদের প্রথম পুরুষ আমাদের অভিনব বিন্দা ছিল। অভিনব বিন্দা না, আমাদের একটু ভুল হচ্ছে, আমাদের দাবা গ্র্যান্ড মাস্টার, প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার। আচ্ছা, যাই হোক, এটা স্কিপ করে যাচ্ছে। আচ্ছা, ভারতের প্রথম মহিলা স্নাতক হয়েছিলেন কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। এরা দুজন ব্যক্তি। প্রথম অনার্স নিয়ে স্নাতক পাস করেছিলেন কামিনী রায়, এবং প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার দাবাতে প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার পদে যুক্ত ছিলেন আমাদের কনেরু হাম্পি। এই কনেরু হাম্পি প্রথম মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার পদে যুক্ত হয়েছিলেন। বিশ্বনাথন আনন্দ যিনি প্রথম পুরুষ দাবা গ্র্যান্ড মাস্টার, সেরকম প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার কনেরু হাম্পি। পরীক্ষায় কোশ্চেন এসেছে কনেরু হাম্পি কোন খেলার সাথে যুক্ত। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে যাই। মিস এশিয়া প্যাসিফিক জয়ী প্রথম ভারতীয় মহিলা জেনাত আমন, প্রথম এশিয়া প্যাসিফিক। এটা একটা সৌন্দর্য প্রতিযোগিতা, এশিয়া প্যাসিফিক রিজিয়নের সুন্দরীদের নিয়ে এটা আয়োজিত হয়। ছবিতে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন জিনাত আমন। আচ্ছা, মিস আর্থ। এই মিস আর্থ একটা সৌন্দর্য প্রতিযোগিতা,
তবে এই মিস আর্থ নর্মালি এনভায়রনমেন্ট রিলেটেড একটা সৌন্দর্য প্রতিযোগিতা। এইখানে সুন্দর যারা বিজয়ী হয় তারা পরিবেশ বান্ধব জিনিসের সঙ্গে যুক্ত, এবং এই প্রতিযোগিতা থেকে যে অর্থ উপার্জন করা হয় সেই অর্থটা আমাদের পরিবেশের কাজে ব্যবহৃত হয়। সেই মিস আর্থ প্রতিযোগিতা, যেটা প্রথম ভারতীয় মহিলা আমাদের নিকোল ফারিয়া প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই খেতাব জিতেছেন। আচ্ছা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য এটা নীতা আম্বানি আমাদের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য পদে যুক্ত হয়েছেন। আচ্ছা, পরের কোশ্চেনে চলে গেলাম। দেখো, অলিম্পিকে রূপজয়ী প্রথম ভারতীয় মহিলা, অলিম্পিকে রূপোর পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা আমাদের পিভি সিন্ধু 2016 সালে আমাদের রিও ডি জেনেরোতে যে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল সেই অলিম্পিকে তিনি আমাদের রূপোর পদক পেয়েছিলেন। আমাদের ব্যাডমিন্টনে তিনি রূপোর পদক পেয়েছিলেন। আচ্ছা, তারপরে তিনি আবার সোনার পদকও পান, মানে একটা ব্যক্তি প্রথম ভারতীয় মহিলা ব্যক্তি হিসাবে দুটো অলিম্পিক পদক প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন এই আমাদের পিভি সিন্ধু। এটি প্রথম ভারতীয় ব্যক্তি হিসাবে এই স্বীকৃতি পেয়েছিলেন যে পরপর দুটো বছরে তিনি দুটো পদক পেয়েছিলেন। 2016-তে পেয়েছিলেন রূপো, 2021-এ উনি ব্রোঞ্জ পেয়েছিলেন, যেটা 2020-তে যে অলিম্পিকটা হওয়ার কথা ছিল, যেটা 20-তে হয়নি 21-এ হয়েছিল, সেখানে তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। আচ্ছা, প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলাকে না আমাদের বাচেন্দ্রী পাল। আচ্ছা, এরপরে প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম ভারতীয় মহিলা সভাপতি বিজয়লক্ষ্মী পণ্ডিত। প্রথম ভারতীয় মহিলা মুখ্য নির্বাচন কমিশনার আমাদের VS রামাদেবী। আমাদের নির্বাচন কমিশনার সেই সুকুমার সেন, যিনি ভারতীয় প্রথম পুরুষ ছিলেন, সেই আমাদের মহিলা রামাদেবী। আচ্ছা, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। সকলে জানো আমাদের মমতা ব্যানার্জি বেশ কিছুবার রেলমন্ত্রী পদে ছিলেন। প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক আমাদের মাদার টেরেসা। আন্টার্কটিকাতে পদার্পণকারী প্রথম ভারতীয় মহিলা আমাদের মাহেল মুসা, ইনি আন্টার্কটিকাতে প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই স্থানে অবস্থান করেছেন। এরপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা স্পিকার আমাদের লোকসভার স্পিকার, লোকসভার অধ্যক্ষ বা লোকসভাকে যিনি পরিচালনা করেন তাকে বলা হয় লোকসভার স্পিকার। যেটা পুরুষদের ক্ষেত্রে আমাদের GV মাবলাঙ্কার পড়িয়েছিলাম, সেটাই হচ্ছে মীরা কুমার হচ্ছে 2009-এ আমাদের স্পিকার পদে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, এরপরে চলে গেলাম আমাদের অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা। অলিম্পিকে পদক পেয়েছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে বক্সার হিসাবে মেরি কম, মানে প্রথম মহিলা বক্সার হিসাবে অলিম্পিকে পদক জিতেছে মেরি কম নিয়ে বহুবার পরীক্ষায় কোশ্চেন এসেছে যে মেরি কম কোন খেলার সাথে যুক্ত। মেরি কম একজন বক্সার। আচ্ছা, এরপরে দেখো, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড আমাদের রিতা ফারিয়া হচ্ছে প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড, যিনি 1966 সালে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। আচ্ছা, মিস ওয়ার্ল্ডের মতোই আর একটা প্রতিযোগিতা মিস ইউনিভার্স, দুটোই সৌন্দর্য প্রতিযোগিতা। মিস ওয়ার্ল্ড এটা ইউনাইটেড কিংডম কন্ডাক্ট করে, মিস ইউনিভার্স এটাকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কন্ডাক্ট করে। দুটো আলাদা আলাদা দেশে কন্ডাক্ট হওয়া জিনিস, প্রতিযোগিতা একই, সৌন্দর্য প্রতিযোগিতা, কিছু বেসিক ডিফারেন্স আছে, এগুলো পরবর্তীকালে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আচ্ছা, সুস্মিতা সেন 1994 সালে ইনি প্রথম মহিলা হিসাবে মিস ইউনিভার্স পেয়েছেন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে। মিস ইন্টারকন্টিনেন্টাল এটা একটা সৌন্দর্য প্রতিযোগিতা, এটা লারা দত্ত প্রথম ভারতীয় হিসাবে এই খেতাব জিতেছে। প্রথম ভারতীয় মিসেস ওয়ার্ল্ড মানে বিবাহিত মহিলাদের যে সৌন্দর্য প্রতিযোগিতা, সেখানে জিতেছে আমাদের অদিতি গোয়েত্রিকার। এরপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ। আমাদের লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে তৈরি হয় মন্ত্রী পরিষদ। এই মন্ত্রী পরিষদের সব থেকে কোর টিম বা কোর মিনিস্টারদের মানে সব থেকে ইম্পর্টেন্ট মন্ত্রীদেরকে আমাদের ক্যাবিনেট মন্ত্রী বলা হয়। যেমন আমাদের হোম মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই রকম কোর টিম নিয়ে তৈরি হয় আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রি। এই ক্যাবিনেট মিনিস্ট্রির প্রধান হচ্ছে আমাদের রাজকুমারী অমৃত কৌর। আচ্ছা, এরপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা সেনা মানে স্থলবাহিনীর প্রথম সেনা আমাদের শান্তি টিগ্গা। প্রথম ভারত রত্ন জয়ী প্রথম ভারতীয় মহিলা ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ইন্দিরা গান্ধী। প্রথম ভারতীয় মহিলা বিদেশ মন্ত্রী
আমাদের সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী পদে ছিলেন। আচ্ছা, তারপরে আমাদের প্রথম এই ডব্লিউটিএ একটা টেনিস টুর্নামেন্ট, সেই টেনিস টুর্নামেন্টের টাইটেল প্রথম জয়ী কে হয়েছেন? আমাদের এই ছবিতে দেখতে পাচ্ছ সানিয়া মির্জা। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে আসি। প্রথম মহিলা ট্রেন চালক সুলেখা যাদব। এই সুলেখা যাদব শুধুমাত্র প্রথম মহিলা ট্রেন চালক নয়, ইনি প্রথম মহিলা বন্দে ভারত চালক। ইনি এশিয়ার প্রথম মহিলা হিসাবে সেমি হাই স্পিড ট্রেন, মানে যে ট্রেনগুলো একদম হাই স্পিড নয় আবার একদম লো স্পিড নয়, সেই রকম ট্রেনগুলো, যে ট্রেনগুলোর গড় গতি 200 কিলোমিটারের নিচে, এই রকম ট্রেনগুলো মানে সেমি হাই স্পিড ট্রেন চালক প্রথম মহিলা হিসাবে স্বীকৃতি কিন্তু পেয়েছেন আমাদের এই সুলেখা যাদব। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রথম ভারতীয় মহিলা পাইলট হরিতা কৌর দেওল, ইনি প্রথম মহিলা পাইলট পদে যুক্ত হয়েছেন। আচ্ছা, অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা শুটার, মানে শুটিংয়ে প্রথম অলিম্পিকে মহিলা হিসাবে পদক জিতেছেন মানু ভাকের। আমরা সকলে জানি মানু ভাকের এবছর অলিম্পিকে পদক জিতেছেন। এনার একটা কৃতিত্ব আছে, ইনি একটা অলিম্পিকে 2টো পদক এর আগে কোনো ভারতীয় ব্যক্তি জিততে পারেনি, ইনি সেই খেতাবটা জিতেছেন। তার মানে ইনি একটা অলিম্পিকে 2টো পদক জয়ী আমাদের ভারতীয় ব্যক্তি। ইনি প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে অলিম্পিকে পদক জিতেছেন। এবারে অলিম্পিকে তিনি 2টো ব্রোঞ্জের পদক জিতেছেন এবং তার স্বীকৃতিস্বরূপ এবছর মানে 2025 সালে তাকে আমাদের রাজীব গান্ধী খেলরত্ন, যেটা বর্তমান নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। আচ্ছা, আজকে এইখান থেকে এখানেই শেষ করলাম ক্লাস। আশা করি যখন এতক্ষণ ক্লাসটাকে লক্ষ্য করেছো, দেখেছো, তার মানে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আশা করব আরও সুন্দর সুন্দর ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারবো। ক্লাসে ইন্টারেস্ট ধরানোর কাজটা কিন্তু আমার। সাবজেক্ট একটা বোরিং সাবজেক্ট হতে পারে, সাবজেক্টটা একটা মুখস্থদায়ক সাবজেক্ট হতে পারে, যা এটা একটা কঠিন সাবজেক্ট হতে পারে, যেটাই বলো তুমি, কিন্তু এই সাবজেক্টটার উপর ভালোবাসার দায়িত্বটা কিন্তু আমার। এটা যেদিন দিতে পারবো সেদিন আমার সার্থকতা হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, বাই, সবাই ভালো থেকো, পড়াশোনা করো মন দিয়ে।